সো আমরা এখন একটু অ্যাপ্লাইড সাইডটায় যাওয়ার আগে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলে নেই। কারণ আমরা যতই বলি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড সামথিং, আমরা যদি সেটার বেসিকটা না জানি তাহলে কিন্তু লাভ দিয়ে অ্যাপ্লাইডে চলে যাওয়া যাবে না। আজকের ক্লাসটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর খুঁটিনাটি নিয়ে। হাইপোথিসিস টেস্টিং এর স্টেপগুলো কি? সো প্রথমে হচ্ছে আমাদেরকে কিছু টার্মিনোলজি মাথায় ঢুকাইতে হবে, যে টার্মিনোলজিগুলো মানে টার্মগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ক্লিয়ার হব। প্রথম যে স্টেপটা আছে সেখানে আছে হলো নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ডিফাইন করতে হবে। সো এই জিনিসগুলো কি সেগুলো আজকে আমরা সামনে দেখবো। তারপর হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স সিলেক্ট করতে হবে। তারপর টেস্ট স্ট্যাটিস্টিক সিলেক্ট করতে হবে। সেই টেস্ট স্ট্যাটিস্টিকটা ব্যবহার করে ক্রিটিক্যাল ভ্যালু মানে সিলেক্ট করতে হবে বা ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে একটা ডিসিশন রুল ডিফাইন করতে হবে, দেন সেখান থেকে কনক্লুশন মেক করতে হবে। তো আসলে কি হইলো এখানে, ব্যাপারটা খুব একটা ক্লিয়ার না। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখবো। ও, সেম জিনিস দুইবার চলে আসছে। তো হাইপোথিসিস অ্যাকচুয়ালি কি? তো দেখেন, আমরা এখন পর্যন্ত যত কাজ করছি সবখানে সবখানে কিন্তু আমরা স্যাম্পল নিয়ে কাজ করছি। তো আমাদের কাছে পপুলেশনটা থাকে না, বাট আমরা করি কি পপুলেশনটা থেকে একটা মানে কিছু সংখ্যক ডেটা সেখান থেকে নিয়ে নেই র্যান্ডমলি, বা একটা সিস্টেমেটিক ওয়েতে হোক কোনোভাবে হোক আমরা ডেটাটা নিয়ে নিই। সেই ডেটার উপরে বেস করে আমরা সেই পপুলেশন নিয়ে একটা কনক্লুশন দিই যে এরকম। সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ইট ইজ এ ক্লেম অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার। সো আমরা যে আহ, মাঝখানে ক্লাসগুলো মনে আছে আমরা এস্টিমেটর নিয়ে কথা বলতেছিলাম। তো এস্টিমেটরটা অ্যাকচুয়ালি কি ছিল? সেই এস্টিমেটরটা হচ্ছে যে আমরা যদি প্যারামিটার কোনো একটা ভ্যালুকে ক্যালকুলেট করতে পারতাম, এস্টিমেটরটা আমাকে সেই ভ্যালুটা কি হইতে পারে সেটার একটা আন্দাজ দেয়। তো আমরা সেখান থেকে আন্দাজ করতে পারি যে আসলে পপুলেশন প্যারামিটারের ভ্যালুটা কেমন হইতে পারে। পপুলেশন প্যারামিটার বলতে আমি বোঝাচ্ছি ট্রু ভ্যালুটা কি হইতে পারে সেটা আমরা এস্টিমেটরের মাধ্যমে গেস করতে পারি। এখন এস্টিমেটরটা আসলেই পপুলেশন প্যারামিটারকে রিপ্রেজেন্ট করতেও পারে, নাও করতে পারে। সো ওই ব্যাপারটাই আমাদের একটা টেস্ট করা প্রয়োজন হয়। তো সেটার জন্য আমরা এই হাইপোথিসিস টেস্টিং করতে পারি। সো ওই কথাগুলো আসলে পরের পয়েন্টগুলোতে বলা হয়েছে বিভিন্নভাবে। সো দ্য গোল ইজ টু ইনফার সামথিং অ্যাবাউট দ্য এন্টায়ার পপুলেশন বেসড অন দিস স্যাম্পল ডিউ টু স্যাম্পলিং। সো যা বললাম আর কি, বাংলা কথাগুলো এখানে ইংলিশে বলা আছে। তো স্লাইড রিডিং পড়ার কোনো মানে নাই। ওকে, সো এই কথাটাই আবার এখানে বলা আছে। এখন কথা হচ্ছে নিচের রিমার্কসটার দিকে একটু তাকান আপনারা, যে আসলে এই হাইপোথিসিস টেস্টিং এর কনসেপ্টটা খুবই পুরাতন, প্রায় 1920-এর দশকে। ওই টাইমটাতে একজন আর এ ফিশার আর হচ্ছে নেইম্যান পিয়ারসন ওনারা মিলে এই একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করান, যে আমরা আসলে যখন পপুলেশন প্যারামিটার নিয়ে কাজ করতে পারি না, যখন এরকম স্যাম্পল নিয়ে কাজ করতে হয়, তখন আসলে আমরা কিভাবে বলতে পারি যে আমাদের ডেটাটার উপরে কিভাবে মানে বলতে পারি যে এটা আসলেই প্যারামিটারকে ভালোভাবে প্রেজেন্ট করে কিনা, বা আসলে কতটুকু রিপ্রেজেন্টেটিভ, সেই টেস্টটা আমরা কিভাবে করতে পারি। এই পুরো ব্যাপারটা হচ্ছে তারা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করান। সো ওই পেপারগুলো হচ্ছে মানে কোত্থেকে আমি ইনফরমেশন গুলো নিছি সেগুলো হচ্ছে এখানে দিয়ে রাখছি। আর আর এ ফিশার এই ভদ্রলোক মানে ওই যুগে জন্ম নিছে দেখেই হয়তো অনেক কিছু করতে পারছে। এই ভদ্রলোক এই যুগে জন্মাইলে হয়তো পরীক্ষা টরীক্ষা দিত। যাই হোক, যে জায়গাটায় ছিলাম, উনি একদিন মানে আর এ ফিশার ভদ্রলোক একদিন হচ্ছে বসে বসে চা খাচ্ছিল। তখন ওনার মাথায় অনেক চিন্তা ভাবনা আসছে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি হাইপোথিসিস কনসেপ্টটা আসছে। সেটা একটা বড় স্টোরি। ওই স্টোরিটা ওইখানে লিঙ্কে দেওয়া আছে, আমি স্লাইডটা দিয়ে দিব, সেখান থেকে পড়ে নিতে পারেন। সো আমাদের কেন আসলে এই হাইপোথিসিস টেস্টিংটা প্রয়োজন? সো মেইন কথা হচ্ছে আমরা যে স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করি, অর্থাৎ যে এস্টিমেট গুলা পাই, সেই এস্টিমেট গুলা এবং আমাদের যে প্যারামিটারটা আছে যেটাকে আমরা ক্লেম করতেছি যে এরকম কিছু একটা হইতে পারে। ফর এক্সাম্পল, কেউ একজন বলল যে ঢাকায় 40% মহিলা হ্যারাসমেন্টের শিকার। সো এই ক্লেমটার সত্যতা কিরকম? তো ওইটাকে যদি আমি একটা প্যারামিটার ধরে নেই, মানে ধরে নিচ্ছি যে এটা প্যারামিটার 40%, এবং আমি গিয়ে ডাটা কালেক্ট করলাম, রাস্তায় গিয়ে মহিলাদেরকে জিজ্ঞেস করলাম কিরকম হচ্ছেন, এবং সেখান থেকে আমাদের ডাটা আসলো 34%। সো এই যে 34% আমার স্যাম্পল স্ট্যাটিস্টিকটা আসলো, বা এস্টিমেটেড স্যাম্পল মিন বা প্রপোর্শন কিছু একটা, সো এইটা আর আমার যে ক্লেম ছিল 40%,
এইটা কি আসলেই ট্রু কিনা, বা এখানে কোনো আনইকুয়ালিটি আছে কিনা, এই ব্যাপারটা আমাদের টেস্ট করতে হয়। সেই জন্যই আমরা আসলে এই ধরনের হাইপোথিসিস টেস্টিং করে থাকি। তো এখন মানে এটার একটু মানে অন্য অন্য সেন্সে চিন্তা করি। যে ধরেন আপনার একটা কোর্ট রুম ট্রায়াল চলতেছে, সেখানে দুইটা ঘটনা ঘটতে পারে। যে ডিফেন্ডেন্ট যিনি আছে উনি ইনোসেন্ট, অথবা ডিফেন্ডেন্ট যিনি আছে উনি গিলটি। সো এই যে এখানে দুইটা জিনিস আপনারা দেখতেছেন, একটা হচ্ছে H0 আর একটা হচ্ছে H1। এদেরকে বলা হয় দুইটা ডিফারেন্ট হাইপোথিসিস। যেটা H0 সেটাকে বলা হয় নাল হাইপোথিসিস, আর যেটা H1 সেটাকে বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, এখন এটাকে আবার HA দিয়েও ডিফাইন করা হয়, সামনে দেখবো। সো এখানে যে এক্সাম্পলটা আমি বলতেছি এটা কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের মানে ধারে কাছে নাই, বাট এটা হচ্ছে কনসেপ্টটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা আমি দিচ্ছি। এখন দেখেন আমাদের এইম হচ্ছে যে এই পার্সনটা গিলটি নাকি গিলটি না সেইটা চেক করা। সো আমি এখন ধরেন ক্রাইম সিনে গিয়ে কিছু এভিডেন্স খুঁজি। এখন আমরা সেই এভিডেন্সটা কেন খুঁজতেছি? এইটার জন্য যে নালটা যেন রিজেক্ট হয়। নাল কি ছিল? ডিফেন্ডেন্ট ইজ ইনোসেন্ট। সো আমাদের টার্গেট থাকে তাকে গিলটি প্রুফ করা, মানে সে যে ইনোসেন্ট না সেটা প্রুফ করা। কারণ আমি যদি সে ইনোসেন্ট না এইটা প্রুফ করতে পারি, তাহলেই তো অন্য যে একটা ওয়ে আছে ডিফেন্ডেন্ট ইজ গিলটি ওইটা ট্রু হয়ে যায়, রাইট? সো দ্য নাল হাইপোথিসিস ক্যান বি রিজেক্টেড অনলি ইফ এনাফ এভিডেন্স ইজ ফাউন্ড এগেইনস্ট দ্য নাল হাইপোথিসিস। এইটাই বললাম। অ্যান্ড ওপেন এখানে বানান ভুল করছি, অনলি আপন হবে। আচ্ছা, এটা ঠিক করে দিয়ে দিব। আর যেটা বলতেছিলাম যে আমরা যদি নালটাকে রিজেক্ট করতে পারি, তখনই আমরা বলতে পারবো যে ডিফেন্ডেন্ট হচ্ছে গিলটি। এখন একটা জিনিস মানে কনসেপ্টটা মাথায় ঢুকান, যে যদি ধরেন আমার কাছে এনাফ এভিডেন্স নাই, ঠিক আছে, যে সে আসলে গিলটি, সেরকম এনাফ এভিডেন্স আমাদের হাতে নাই, এর মানে কিন্তু এই না যে পার্সনটা আসলে ক্রাইমটা কমিট করে নাই। ঠিক আছে, সো আমরা আসলে বলতে পারতেছি না সে ইনোসেন্ট। আমরা জাস্ট এইটা বলতেছি যে আমাদের কাছে এনাফ এভিডেন্স নাই, সে গিলটি। সো মানে এই জায়গাটা একটু বুঝতে হবে যে আমরা এজুম করে নিচ্ছি সে ইনোসেন্ট, তারপরে আমরা এভিডেন্স খুঁজতেছি সে গিলটি কিনা, তারপরে আমরা কনক্লুশন ড্র করার সময় বলতেছি যে এনাফ এভিডেন্স নাই, সে গিলটি। সো এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে আমরা কখনো বলবো না যে নাল ট্রু বা নাল ইজ অ্যাকসেপ্টেড। আমাদেরকে বলতে হবে আমরা নালটাকে রিজেক্ট করতে পারি নাই, উই ফেল টু রিজেক্ট দ্য নাল। এই ধরনের কথাবার্তা সামনে অনেক আসবে, এবং এটা একটা খুবই কমন প্র্যাকটিস। যারা অন্যান্য ফিল্ড থেকে আসে তারা করে কি, নালকে অ্যাকসেপ্ট করে, অল্টারনেটকে মানে ওই অল্টারনেট সমস্যা নাই, সমস্যা হচ্ছে নালকে নিয়ে, তারা হচ্ছে নালকে অ্যাকসেপ্ট করা এরকম একটা কথা বলে। সো এটাকে কখনো এরকম বলা যাবে না যে আমরা নালকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সো এখানে হচ্ছে লেমেন টার্মে কিছু কথা বলা আছে, এটা আপনারা পড়ে নেবেন। এখন দেখি আসলে এই হাইপোথিসিস, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস কিভাবে কনস্ট্রাক্ট করা হয়। তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে প্রথমেই কোনো রিসার্চের প্রবলেমটা খুঁজে বের করতে হবে। সো ভাইয়া, হ্যাঁ, প্লিজ। একটু করার আগে আমরা একটা কোশ্চেন ছিল একটু। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে আমরা যেমন প্রবাবিলিটিতে পড়ি হচ্ছে যে আমার একটা ইভেন্ট হওয়ার পসিবিলিটি কতটুকু, আর তাইলে আমরা এখানে পড়তেছি হচ্ছে যে আমার একটা ইভেন্ট কে নিয়ে আমি সামনে আগাচ্ছি, দেন সেটা অ্যাচিভ করার মানে চান্সেস কতটুকু, এইটাকে ফাইন্ড আউট করা। মানে মেইন ডিফারেন্সটা আসলে কোন জায়গাতে প্রবাবিলিটির সঙ্গে যদি আমি একটু কম্পেয়ার করি এইটাকে। হ্যাঁ, এখানে প্রবাবিলিটির কনসেপ্টটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। আরেকটু ওয়েট করেন, সামনের ব্যাপারটা ক্লিয়ার হবে। ও ওকে, ঠিক। ওকে, মানে এখানে আসলে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির একটা ব্যাপার আছে। তো সামনে আসি, তারপরে হচ্ছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেন বলছি না, এখানে বুঝাইতে গেলে অনেক কনসেপ্ট একসাথে আনতে হয়। তো আমি অনেক চিন্তা ভাবনা করছি সিরিয়ালটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, আমি সামনে আগেই। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার রিসার্চ প্রবলেমটা বের করা, বা ইন্ডাস্ট্রির প্রবলেম বা যে কোনো প্রবলেম।
প্রথমত হচ্ছে এমন একটা প্রবলেমকে ডিফাইন করতে হবে যে প্রবলেমটা ডেটা দিয়ে সলভ করা পসিবল। মানে ডেটা দিয়ে সলভ করা বলতে টেবুলেটেড ডেটা, যেটা নাম্বার, সেই ধরনের ডেটা। আদারওয়াইজ ধরেন আপনার কাছে ছবি আছে, আপনি ছবি ডেটা দিয়ে তো কখনো এই কাজ করতে পারবেন না। So, আপনার কাছে নিউমেরিক কোনো ডেটা প্রয়োজন হবে এই ধরনের হাইপোথিসিস টেস্টিং করার জন্য। তো যেমন এখানে একটা এক্সাম্পল দিছি আমি, যে ডাজ এ নিউ ড্রাগ রিডিউস ব্লাড প্রেশার মোর দেন দ্য কারেন্ট ড্রাগ। ধরেন কোন একটা কোম্পানি বাংলাদেশের, যদিও আমি জানি না বাংলাদেশে কতটুকু এরকম আর&ডি হয়, বাট ধরেন দুইটা ডিফারেন্ট ড্রাগ একটা অলরেডি মার্কেটে এক্সিস্ট করে, তারা একটা নতুন ড্রাগ টেস্টিং করতে চাচ্ছে। তো তারা এরকম আগের ড্রাগে কিরকম ব্লাড প্রেশার রিডিউস হইতো হাই ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে, আর নতুন একটা ড্রাগ আসলো সেটা কি পরিমাণ রিডিউস করতে যাচ্ছে। এখন যদি নতুন ড্রাগটা আগের ড্রাগের চেয়ে বেশি পরিমাণে রিডিউস করতে পারে ব্লাড প্রেশার, সেক্ষেত্রেও তো আমরা বলতে পারি যে নতুন ড্রাগটা অনেক ভালো। সো এটা টেস্ট করব কিভাবে? আমরা কি মানে মানুষকে জাস্ট র্যান্ডমলি দিয়ে দিব, ডাক্তারদেরকে গিয়ে বলবো যে ভাই ডাক্তার ভাই আপনি এটা ইউজ করেন? সো না, এটার জন্য আমাদের এটার জন্য হচ্ছে তাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে যেতে হবে, তাদেরকে কিছু মানুষকে মানে নিতে হবে, রিক্রুট করতে হবে, তাদের উপর এক্সপেরিমেন্ট চালাইতে হবে। সো এটা একটা লং প্রসেস, আমি সেই দিকে না যাই। মূল কথা হচ্ছে এখানে কিছু মানুষের উপর ড্রাগ দেওয়া হবে, তাদের থেকে রেগুলারলি মেজার নেওয়া হবে বিপির, আগে হোক পরে হোক, মানে ড্রাগটা দেওয়ার আগে, ড্রাগ দেওয়ার পরে, দুইটা ডিফারেন্ট ড্রাগের। সো ওই পুরো জায়গাটাতে আমাদের কিছু ডেটা কালেক্ট হবে, সেখানে আমরা এভারেজ নিয়ে সেটার মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা সেটা টেস্ট করি। সো এখানেও কিন্তু আমরা ফুল পপুলেশনের থেকে কিছু নিতে পারতেছি না, আমরা অল্প কিছু মানুষের থেকে নিয়ে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করতেছি। সো এখানে কিছু র্যান্ডম এরর হওয়ার চান্স আছে। আচ্ছা, সো এখন দেখবো যেটা সেটা হচ্ছে, সরি এক্সকিউজ মি, একটা হাইপোথিসিস টেস্টের দুইটা পার্ট অবশ্যই সবসময় প্রয়োজন হবে। একটা হচ্ছে নাল হাইপোথিসিস, আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। আচ্ছা, এটা H1 হবে, একটু এডিট করে নিই। এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। সো নাল হাইপোথিসিস গুলোকে এমন ভাবে কনস্ট্রাক্ট করা হয় যেখানে অ্যাজুম করে নেয় যে কোনো ডিফারেন্স নাই, কোনো এফেক্ট নাই, কোনো চেঞ্জ নাই ইন দ্য প্যারামিটার, পপুলেশন প্যারামিটার। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা এমন ভাবে কনস্ট্রাক্ট করা হয় যে এইটা অ্যাজুম করে আমার ক্লেমটা এক্সিস্ট করে, লাইক কোনো একটা ডিফারেন্স আছে, কোনো একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, কোনো একটা এফেক্ট আছে, বা কোনো রিলেশনশিপ আছে। এই বিষয়গুলো হচ্ছে অল্টারনেটিভের মধ্যে থাকে। তো এটাকে আবার অনেকে মানে এটাকে রিসার্চ হাইপোথিসিসও বলা হয়, যে আসলে আমার এইমটা কি। যেমন আমাদের আগের এক্সাম্পলে কি ছিল, যে সে আসলে গিলটি, আমাদের এইম হচ্ছে ওইটা, বাট আমরা টেস্ট করি হচ্ছে নালের উপরে। মানে আমরা আমাদের টার্গেট হচ্ছে নালটাকে রিজেক্ট করে দেওয়া। সো এটা রিজেক্ট করতে পারলেই আমরা এটাকে ট্রু বলতে পারবো, আদারওয়াইজ আমরা এটাকে ট্রু বলতে পারবো না। আর এটাকে রিজেক্ট করতে না পারা মানে এই না যে এটা ট্রু, এর মানে হচ্ছে আমাদের কাছে এনাফ এভিডেন্স নাই এটাকে রিজেক্ট করে দেওয়ার। সো আমরা তাহলে পরের স্লাইডে যাই। আরেকটা বিষয় হচ্ছে এই টেস্টগুলা দুই টাইপের, একটা হচ্ছে টু টেইলড টেস্ট, আর একটা হচ্ছে ওয়ান টেইলড টেস্ট। সেটাকে কেন টেইল বলা হচ্ছে তা আমরা সামনে কয়েকটা প্লট দেখলে বুঝবো, বাট আপাতত বুঝি যে টু টেইল টেস্ট গুলা হচ্ছে সেখানে মানে ডিফারেন্সটা যে কোনো সাইডে হইতে পারে। লাইক এখানে যেমন অল্টারনেটটা মানে অল্টারনেটিভ ডিফারেন্সটা যে কোনো সাইডে হইতে পারে। যেমন এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসে দেখা যাচ্ছে যে আমাদের প্যারামিটার ভ্যালু আর ধরেন ক্লেম ভ্যালু এরা হচ্ছে আনইকুয়াল। সো আমরা কিন্তু বলতেছি না যে প্যারামিটারটা ভ্যালুর চেয়ে বড়। সো ভ্যালু মানে কি, আমি একটা এক্সাম্পলে যাই। যেমন এই যে এখানে দেখেন, ধরেন একটা নাল হচ্ছে যে দ্য ট্রিটমেন্ট ডাজ নট ইনক্রিজ SpO2 বাই 10% কম্পেয়ার টু নো ট্রিটমেন্ট। সো এটা হচ্ছে একটা কোনো একটা মেডিসিন, সেই মেডিসিনটার কাজ হচ্ছে এরকম যে সে আসলে SpO2 বাড়াবে, মানে ব্লাডে অক্সিজেনের কনজাম্পশনের, মানে কনজাম্পশনের পরিমাণ বাড়াবে, এরকম কিছু একটা। সো আমি এমন একটা ড্রাগ রেডি করতে চাচ্ছি যে সেটা টেস্ট করবে এরকম বাড়াবে কিনা, এবং সেটার আমি অ্যামাউন্ট দিয়ে দিছি 10%। সো এইখানে তাহলে আমার অল্টারনেটের মধ্যে কি আছে,
ট্রিটমেন্টের যে এভারেজ SpO2 ইনক্রিজ আর ধরেন ওই ট্রিটমেন্টটা ইউজ না করলে যে পরিমাণ ইনক্রিজ, তাদের মাঝে ডিফারেন্স 10%-এর বেশি। সো এই যে আমি একটা ডিরেকশন বলে দিচ্ছি যে এই ডিফারেন্সটা সামথিং এর চাইতে বেশি, এই ধরনের টেস্টগুলোকে বলা হয় ওয়ান টেইলড টেস্ট। বাট উপরেরটা দেখেন, এইখানে ছিল নাল হাইপোথিসিস ছিল পপুলেশন এভারেজ অফ ফোন ইউজেজ অ্যামং হাই স্কুল কিডস ইন মিরপুর হচ্ছে 6 ঘন্টা। সো আমি একটা এভারেজ চেক করতেছি যে আমাদের এভারেজ ভ্যালুটা 6 কিনা। সো এটাকে এইভাবেও লেখা যায় যে নাল মিউ ইজ ইকুয়াল টু 6 আওয়ার্স। সো মিউ বলতে হচ্ছে আমি পপুলেশন এভারেজটাকে বোঝাচ্ছি, এবং এখানে পপুলেশন এভারেজ অফ ফোন ইউজেজ এইটাকে বোঝাচ্ছি মিউ দ্বারা। আর আমাদের ভ্যালুটা হচ্ছে 6। সো এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে সেই ভ্যালু। সো এটা হচ্ছে টু টেল টেস্টের নাল হাইপোথিসিস, এটা হচ্ছে টু টেল টেস্টের অল্টারনেটিভ হাইপোথিসিস। এবং খেয়াল করেন, এখানে টু টেল টেস্টের অল্টারনেটিভ যেহেতু বললাম, এখানে আনইকুয়াল মানে নট ইকুয়াল সাইনটা ব্যবহার করা হয়েছে। So আমি কিন্তু এখানে টেস্ট করতেছি এমন কিছু না যে মিউ ইজ গ্রেটার দেন 6 আওয়ার্স বা মিউ ইজ লেস দেন 6 আওয়ার্স। আমি বলতেছি যে জাস্ট 6 আওয়ার্স না, এটা বেশিও হইতে পারে কমও হইতে পারে। সো যে কোনো ডিরেকশনে আমি টেস্ট করতেছি। সো এই ধরনের টেস্টটাকে বলা হয় টু টেইল টেস্ট। আর যখন আমি কোনো একটা ডিরেকশন স্পেসিফাই করে দিব, যেমন এখানে যদি আমি বলতাম যে তাদের ফোন ইউজেজের অন এভারেজ তারা ফোন ইউজ করে 6 ঘন্টার বেশি, সেক্ষেত্রে এটা হয়ে যেত ওয়ান টেল টেস্ট। ঠিক আছে। সো মেইন কথা হচ্ছে যখন আমাদের কাছে ডিরেকশনটা স্পেসিফাই করে দেওয়া থাকবে অল্টারনেটিভ হাইপোথিসিসে, তখন সেটা হচ্ছে ওয়ান টেল টেস্ট। আর যখন আমাদের কাছে এই ডিরেকশনটা স্পেসিফাই করে দেওয়া থাকবে না, তখন সেটা হচ্ছে টু টেল টেস্ট। এটাই পরে আর কি কথাগুলোই বলা হয়েছে। তো এখানে একটা এক্সাম্পল ছিল, যেমন ডাজ ফার্টিলাইজার এক্স হ্যাভ এনি এফেক্ট অন ক্রপ ইল্ড। সো মনে করেন মিউ এক্স হচ্ছে একটা ফার্টিলাইজার যার নাম হচ্ছে এক্স। ধরেন এলন মাস্ক একটা ফার্টিলাইজার বাংলাদেশে রিলিজ করছে, হ্যাঁ, বা বাজারজাত করছে, যার নাম হচ্ছে এক্স। সো ওই ফার্টিলাইজারটা ব্যবহার করলে আমাদের ধরেন মিউ এক্স অন এভারেজে কোন একটা এরিয়াতে, ধরেন গাজীপুরে, সেখানে যদি মিউ এক্স মানে এক্স ফার্টিলাইজারটা ইউজ করতো, সেক্ষেত্রে এভারেজে কিছু একটা ইয়েল্ড আমরা ইয়েল্ড হচ্ছে আমরা পেতাম। ঠিক আছে। বাট ওইটা যদি আমরা ব্যবহার না করে জাস্ট মানে ধরেন জৈব সার ব্যবহার করতেছি, সেটা ব্যবহার করলে যদি আমরা কোনো একটা ইয়েল্ড পেতাম এভারেজে, সেটা হচ্ছে এটা। So এই দুইটা ডিফারেন্স যদি জিরো হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। সো আমি এখানে টেস্ট করতেছি যে আসলে এই এক্স ব্যবহারের কারণে আমাদের যে এভারেজ ইল্ড হচ্ছে আর কোনো কিছু ব্যবহার না করার কারণে যে ইল্ড হচ্ছে, তারা আসলে সমান। সো এটা বোঝাবে যে আসলে এই ফার্টিলাইজার ব্যবহারে কোনো ধরনের এফেক্ট নাই। কিন্তু তাহলে হচ্ছে অল্টারনেট কি হবে? অল্টারনেট হবে যে এক্স ফার্টিলাইজার ব্যবহার করার কারণে যে পরিমাণ ইল্ড হচ্ছে অন এভারেজ, সেটার সাথে কোনো কিছু ব্যবহার না করলে যে ইল্ড হচ্ছে, সেই দুটো আসলে ডিফারেন্ট। তাদের মাঝে কোনো ডিফারেন্স আছে, আর এখানে হচ্ছে কোনো ডিফারেন্স নাই। সো এটা হচ্ছে নাল হাইপোথিসিস, যেটা আমরা টেস্ট করতেছি এগেইনস্ট দিস অল্টারনেটিভ হাইপোথিসিস। সো আমাদের টার্গেট থাকবে এটাকে রিজেক্ট করা। তো যখন আমরা এটাকে রিজেক্ট করতে পারবো, তখনই আমরা আসলে বলতে পারবো যে এই ফার্টিলাইজারটা অ্যাকচুয়ালি ভালো। এখন কথা হচ্ছে ভালো ওই সেন্সে বলা সম্ভব হচ্ছে না, কারণ আমরা এখানে কোনো ডিরেকশন স্পেসিফাই করে দেই নাই। আমরা যদি বলতাম যে এক্স এর এভারেজ ইল্ড ইজ গ্রেটার দেন কোনো কিছু ব্যবহার না করার ইল্ড, সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারতাম যে এক্সটা আসলে ভালো। বাট ইন জেনারেল আমি জাস্ট টু টেল টেস্টটা বোঝানোর জন্য এখানে নট ইকুয়াল সাইনটা ব্যবহার করছি। পরে হচ্ছে এটা থাকবে, হ্যাঁ, পরেরটা আছে। যেমন এখানে আমরা যেটা দেখতেছি যে ডাজ ফার্টিলাইজার এক্স ইনক্রিজ ক্রপ হিল্ড, এটা হচ্ছে আমাদের একটা ডিরেকশন স্পেসিফাই করে দিছি। So আমার রিসার্চ কোয়েশ্চেনের মধ্যে যখন আমি একটা ডিরেকশন দিয়ে দিলাম যে হ্যাঁ আমরা টেস্ট করতে চাচ্ছি যে আসলে বড় কিনা বেশি কিনা, হ্যাঁ, ফার্টিলাইজার এক্স এর কারণে ক্রপ ইল্ডটা অন এভারেজে বাড়বে কিনা, এরকম একটা কিছু আমি যখন টেস্ট করতে চাচ্ছি, তখন আমাদের কাছে আসলে এখানে ডিরেকশনটা স্পেসিফাই করে দেয়া আছে। সো এইখান থেকেই বোঝা যাচ্ছে আমাদের যে যে টেস্টটা করতে হবে সেটা একটা ওয়ান টেইলড টেস্ট হবে। এবং ওয়ান টেল টেস্ট যে হবে শুধুমাত্র তাই না, এখানে রাইট টেলড এবং লেফট টেলডর বিষয় আছে। সো এটাও পরবর্তীতে আমরা ক্লিয়ার হবো একটু পরে।
আপাতত আমরা জাস্ট জেনে রাখি যে এখানে আসলে দুই ধরনের টেইলড আছে ওয়ান টেইল টেস্টের মধ্যে, রাইট টেইলড এবং লেফট টেইলড। সো প্রথমে তাহলে দেখি এই রিসার্চ কোয়েশ্চেনের জন্য আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কেমন হবে। সো নাল হাইপোথিসিস হবে, এটা কি বলছিলাম, মিউ এক্স মানে হচ্ছে ফার্টিলাইজার এক্স ব্যবহারের কারণে এভারেজ ইল্ড কিরকম। আর এটা হচ্ছে কোনো ধরনের ফার্টিলাইজার ব্যবহার না করে কি পরিমাণ ইল্ড হচ্ছে অন এভারেজ। সো দেখেন, এখান থেকে এখানে মাইনাস করে দিলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, নাল হাইপোথিসিস সেইটা এজুম করে নিচ্ছে যে এইটা আসলে 5-এর চেয়ে কম হবে। সো 5-এর চেয়ে বেশি হইলে আমরা তখন বলবো যে আসলে ফার্টিলাইজার এক্সট্রা ক্রপ ইল্ড, মানে ফার্টিলাইজার এক্সট্রা বেটার দেন এনিথিং আদার, মানে এখানে যেটা থাকবে সেটা। সো এখানে 5ই হইতে হবে এমন কোনো কথা নাই, আমি এখানে জিরো বলতে পারতাম। আসলে এটা জিরো দিলেই মনে হয় বুঝতে সুবিধা হবে। ওকে, মানে আমার নিজের কাছে এখন অদ্ভুত লাগতেছে এটা বুঝাইতে গিয়ে। সো এটা মানে হচ্ছে, আমরা আসলে এটা বুঝি তাহলে হচ্ছে এটা হচ্ছে জাস্ট অপোজিট। তো এখানে বুঝতেছি যে এই দুইটা ডিফারেন্স জিরো হচ্ছে বড়। তো এই দুইটা ডিফারেন্স জিরো হচ্ছে বড় মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা আর এটা, এটা হচ্ছে গ্রেটার দেন এটা, সেম কথা। আর এটার মানে হচ্ছে এটা। সো তাহলে আমাদের ওয়ান টেল টেস্টের এটা কি হইলো আসলে, আসলে এখানে আমরা টেস্ট করতেছি যে এক্স এর কারণে যে এভারেজ ইল্ড হচ্ছে সেটা কোনো কিছু ব্যবহার না করার কারণে যে এভারেজ ইল্ড হচ্ছে তার চেয়ে বড় কিনা। সো যখন আমার অল্টারনেটে এরকম আমি একটা এই কি বলে গ্রেটার দেন সাইনটা ব্যবহার করতেছি, তখন এটাকে বলা হচ্ছে রাইট টিল্ট। সো উপরে যেটা দেখা হচ্ছে অপশনে, সো প্যারামিটারের ভ্যালু, প্যারামিটার যেটা সেটাকে যদি আমি এজিউম করে নিই অল্টারনেটের মধ্যে গ্রেটার দেন দ্য ভ্যালু, সেক্ষেত্রে এটা হচ্ছে রাইট টিল্ট, আর অপোজিটে হচ্ছে লেফট টিল্ট। এখন দেখেন, নালে কিন্তু এখানে ইকুয়াল না, নালে হচ্ছে লেস দেন অর ইকুয়াল, বাট অল্টারনেটে সবসময় গ্রেটার দেন অথবা ইকুয়াল অথবা লেস দেন এরকম ব্যবহার হবে। সো ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে আমাদের এখানে আইদার গ্রেটার দেন অথবা লেস দেন ব্যবহার হবে, কখনোই আনইকুয়াল মানে নট ইকুয়াল কিংবা গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু এই ধরনের ব্যাপারগুলো এখানে থাকবে না। এখানে সবসময় গ্রেটার দেন অথবা লেস দেন এই দুইটি অপশনই থাকবে। এবং এটা শুধুমাত্র ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে। আর টু টেল টেস্টের ক্ষেত্রে সবসময় এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে নট ইকুয়াল টু। সো কোনো ধরনের ডিরেকশন স্পেসিফাই করা নাই এবং ইকুয়ালিটির বিষয়টাও এখানে আসবে না। আর এখানে ওয়ান টেস্টের ক্ষেত্রে দুইটাই আছে, একটা হচ্ছে গ্রেটার দেন অথবা লেস দেন। আর এই হচ্ছে তিনটা এক্সাম্পল। সো আমি এখানে একটু পজ করি, আপনারা এই জায়গাটা দেখেন এবং এখন কিছু কোয়েশ্চেন নেব। ওকে, সো এখানে তিনটা এক্সাম্পল দেখা যাচ্ছে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে টু টেল টেস্টের, কারণ এখানে আমাদের যে অল্টারনেটিভটা আছে সেই স্টেটমেন্টটা, সেখানে আছে আমরা কোনো ডিরেকশন স্পেসিফাই করে দেইনি, আমরা শুধু বলে দিছি যে 6 ঘন্টা হবে না। সো ট্রু এভারেজ ফোন ইউসেজ এমং হাই স্কুল কিডস ইন মিরপুর, হ্যাঁ ওইটা 6 ঘন্টা হবে না। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। সো সেই জন্য এটাকে টু টেল বলা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে ওয়ান টেলড টেস্ট। এটা ওয়ান টেলড হওয়ার কারণ হচ্ছে এখানে যে না অল্টারনেটিভ হাইপোথিসিসটা আছে সেখানে একটা ডিরেকশন স্পেসিফাই করে দেওয়া আছে। ডিরেকশনটা হচ্ছে যে ট্রিটমেন্ট এবং বেইজের মধ্যে যে ডিফারেন্সটা হবে বা অ্যাভারেজের যে ডিফারেন্সটা সেটা 10%-এর বেশি হবে। সো এই এই কথাটার কারণে যেহেতু ডিফারেন্সটা 10%-এর বেশি হবে, এই ধরনের স্টেটমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা এখানে বলতেছি এটা একটা ওয়ান টেল টেস্ট। এবং ওয়ান টেল, শুধু যে ওয়ান টেল না, এটা হচ্ছে গ্রেটার দেন যে ভেরিয়েন্ট আছে সেটা, এই যে গ্রেটার দেন ভেরিয়েন্ট মানে রাইট টেল যেটা। সো রাইট টেল মানে হচ্ছে আমরা এখানে বলতেছি গ্রেটার দেন থাকবে, আর লেফট টেলটা আমরা বলতেছি যে লেস দেন থাকবে। সেখানে উপরে লেখা আছে গ্রেটার দেন লেস দেন। সো এখানে আমাদের ও সরি, রিসার্চ কোয়েশ্চেন তো দেই নেই। তো উপরেরটা হচ্ছে অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিস, ঠিক আছে। সো এইটাকেই আবার এইভাবে লেখা যায়, আমি জাস্ট প্রথমটা স্টেটমেন্ট আকারে লিখছি, পরেরটা হচ্ছে ম্যাথমেটিক্যাল নোটেশনে লিখছি।
মিউ দিয়ে বোঝানো হয় পপুলেশন এভারেজ। ঠিক আছে, মানে হচ্ছে ট্রু এভারেজ। আমরা যদি আসলে সব মানুষের কাছে গিয়ে কোনো একটা কাজ করতে পারতাম, সেক্ষেত্রে আমরা ট্রু একটা পিকচার পাইতাম। কিন্তু যেহেতু সেটা পসিবল না, সো সেই জন্যই আমাদেরকে এরকম হাইপোথিসিসের মধ্যে আসা লাগছে। বাট হাইপোথিসিস সবসময় এখানে প্যারামিটার দ্বারা ব্যাপারগুলো ডিফাইন করা হয়। আমরা কিন্তু এখানে স্যাম্পল ট্রিটমেন্ট সাথে স্যাম্পল বেসের এভারেজ এরকম কিছু বলতেছি না। আমরা এখানে সবকিছু টেস্ট করতেছি প্যারামিটারটাকে কনসিডার করে। বাট আমাদের পুরো হাইপোথিসিসটা হচ্ছে স্যাম্পলের উপর বেস করে। সো আমরা স্যাম্পল থেকে প্যারামিটারের কোনো একটা স্টেটমেন্টকে টেস্ট করতেছি। আচ্ছা, এখন 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটায় আমরা টেস্ট করতেছি হচ্ছে নালটা কি। নাল হচ্ছে দ্য ট্রু অ্যাভারেজ yield অফ বি, মানে বিডি রাইস BR16 একটা ভ্যারিয়েন্ট, ইজ 6 টন/হেক্টর আন্ডার অল 4 ফার্টিলাইজার কম্বিনেশনস। আচ্ছা, এখানে ধরেন একটা এক্সপেরিমেন্ট হয়েছে কোনো একটা এগ্রিকালচারাল ফিল্ডে। সেখানে ধরেন আমাদের কাছে একটা জমি ছিল, সেই জমিটাকে 4টা ভাগ করা হয়েছে। 4টা ভাগ করে 4টা প্লটে 4টা ডিফারেন্ট ভ্যারিয়েন্টের ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে। সো কোনোটাতে হয়তো ইউরিয়ার সাথে অন্য একটা সার সামথিং প্রপোর্শনে ধরেন 3:2 রেশিওতে দেওয়া হয়েছে, কোনোটাতে 2:4 রেশিওতে দেওয়া হয়েছে, এরকম আর কি। So, এরকম বিভিন্ন কম্বিনেশন দিয়ে চেক করা হয়েছে এই ধানের ভেরিয়েন্ট আর ইল্ড কিরকম হয়। সো আমি এখানে তাহলে নালে কি লিখতেছি? নালে লিখতেছি মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4। এই প্রত্যেকটার মানে হচ্ছে প্রথম প্লটে এভারেজ ইল্ড, এটা হচ্ছে দ্বিতীয় প্লটে এভারেজ ইল্ড, তৃতীয় প্লটে এবং চতুর্থ প্লটে এভারেজ ইল্ড, এবং সবগুলোতে =6 বললাম। সো নাল হাইপোথিসিসের মানে কিভাবে তৈরি করা হয়, প্রথমে যেটা বলছিলাম, আমি যদি আগে যাই। সো নাল হাইপোথিসিস কনস্ট্রাক্টেড অ্যাজিউমিং দ্যাট দ্যার ইজ নো এফেক্ট, নো ডিফারেন্স, নো চেঞ্জ। সো এই যে নো ডিফারেন্সটা ছিল না, ওইটাকেই এখানে ইউজ করা হয়েছে, যে আমাদেরকে এমনভাবে এটা কনস্ট্রাক্ট করতে হবে যেটা আসলে ধরে নেবে যে কোনো ধরনের ডিফারেন্স নাই। সো এখানে অ্যাভারেজ যে ইয়েল্ডটা হচ্ছে, ইয়েল্ড মানে হচ্ছে কি বলে, ফলন, গড় ফলন কিরকম। তো 6 টন প্রতি হেক্টরে ফলন হচ্ছে, এরকম একটা নাল হাইপোথিসিস আমি ধরে নিলাম। অল্টারনেটটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটার মধ্যেও, মানে অ্যাটলিস্ট একটা প্লটের এভারেজ yield 6 টন/হেক্টর হবে না। সো আমি যদি এখানে লিখি মিউ 1 = মিউ 2 = মিউ 3 = মিউ 4 ওইটা অ্যাকচুয়ালি ভুল হবে। কারণ ওইটার মানে হয়ে যায় যে মিউ 1 = 6 হবে না, মিউ 2 = 6 হবে না, মিউ 3 = 6 হবে না, মিউ 4 = 6 হবে না, বাট তারা সবাই ইকুয়াল হবে। সো ওইভাবে যদি আমি ম্যাথমেটিক্যালি কথাটা লিখি সেটা ভুল হবে। এখানে আমাদের অল্টারনেটটা হচ্ছে যে অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট যে কোনো একটা হইতে পারে, সেটা মিউ 2, হইতে পারে মিউ 3, হইতে পারে মিউ 2 এবং মিউ 3। সো তারা সবাই হয়তো 6-এর ইকুয়াল টু হবে না। তো সেই জন্য এখানে লেখা হয়েছে অল্টারনেটটা এইভাবে, যে অ্যাট লিস্ট ওয়ান ফার্টিলাইজার কম্বিনেশনস অ্যাভারেজ yield ইজ নট ইকুয়াল টু 6 টন/হেক্টর। সো এইটা অ্যাকচুয়ালি অ্যানোভার হাইপোথিসিস। ঠিক আছে, অ্যানোভা আমরা সামনে দেখবো, অ্যানোভার হাইপোথিসিসটি এরকম। এবং অ্যানোভার থেকে আমরা যখন দেখবো যে আমাদের ধরেন নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেল, হ্যাঁ, টেস্ট করার পরে দেখা গেল যে এটাকে আসলে আমাদের রিজেক্ট করে দিতে হবে, তখন একটা কোয়েশ্চেন আরাইজ হয় যে এই স্টেটমেন্টটা যদি রিজেক্ট হয়ে যায় এবং এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, যে অ্যাটলিস্ট ওয়ান ফার্টিলাইজার কম্বিনেশনস অ্যাভারেজ yield ইজ নট ইকুয়াল টু 6 টন/হেক্টর, তাহলে সেইটা কোনটা, কোন প্লটে আসলে আমাদের এই 6 টন/হেক্টরের ইকুয়াল হয় নাই, এবং সেটা কি আবার ছোট না বড়। মানে হইতে পারে যে মিউ 1, মিউ 2 এবং মিউ 4-এ হচ্ছে 6 টন/হেক্টর, কিন্তু মিউ 3-তে গিয়ে সেটা হয়ে গেল 2 টন/হেক্টর। সো কোথায় 6 আর কোথায় 2? তার মানে হচ্ছে হয়তো ওই ফার্টিলাইজারটা আসলে ব্যবহার করা খুব খারাপ হবে। সো সেটা আমাদেরকে তখন ফাইন্ড আউট করতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়, কোনটাতে আসলে সমস্যাটা হচ্ছে। এবং ফাইন্ডিংসটা যে আমি শুধুমাত্র ধরেন এভারেজ করে বের করে ফেললাম তা হবে না, আমাদেরকে সাইন্টিফিক ওয়েতে আগাইতে হবে। সো এখানেই আমাদের সেই বিভিন্ন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা আসে। কারণ যেহেতু আমরা এখানে স্যাম্পলিং করতেছি, সো আমরা চাইলেই হচ্ছে জাস্ট একটা টেবুলেট করে সেখান থেকে বলে দিতে পারি না যে এভারেজ এখানে ছোট, তাহলে এটাই ট্রু।
আমাদেরকে এখানে ভ্যালিড কিছু এভিডেন্স দেখাইতে হবে। সো এই এভিডেন্স দেখানোর জন্য আমাদেরকে সেই ডিস্ট্রিবিউশনের কনসেপ্টগুলোতে যাওয়া লাগবে পরবর্তীতে। আচ্ছা, এখানে আমি আর একটু পজ করি এবং কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনগুলো নেই। রিজিউম রেকর্ড। ওকে, এখন রেকর্ড হচ্ছে, সরি। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক কিছু দেখাইছিলাম। এখানে দেখেন, সো এই হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সিনারিও অ্যারাইজ হইতে পারে। তো যখন এই টেস্টগুলা তৈরি করা হয়েছিল, তখন এরকম সবকিছুই কনসিডার করা হয়েছে। কি কি এলিমেন্ট এখানে কনসিডার করা হয়েছিল প্রত্যেকটা টেস্ট ডিফাইন করার সময়, সেগুলো নিয়ে এখন এখন একটু আলোচনা করি। তো দেখেন, যখন একটা হাইপোথিসিস টেস্ট করা হয়, আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। তো অল্টারনেটটা ট্রু হবে নাকি নট ট্রু হবে সবকিছুই ডিফেন্ড করতেছে, মানে ডিপেন্ড করতেছে নাল হাইপোথিসিসের উপরে। সো নাল কি ছিল এখানে? ডিফেন্ডেন্ট ইজ ইনোসেন্ট। সো আমাদের অ্যাকচুয়াল সিনারিওটা যদি এমন হয় যে নাল ইজ ট্রু, মানে ডিফেন্ডেন্টটা আসলেই ইনোসেন্ট, সে কোনো অপরাধ করে নাই, এবং আমাদের ডেটার এভিডেন্সও এরকম ছিল যে তার এগেনস্টে কোনো ধরনের এভিডেন্স পাওয়া যায় নাই, তো তখন আমরা কি করতেছি? তখন তাকে আমরা ফ্রি করে দিচ্ছি। সো ইনোসেন্ট ডিফেন্ডেন্ট, তাকে আমরা ফ্রি করে দিচ্ছি। সো এটা একটা কারেক্ট ডিসিশন। সো ডিসিশন উপরে আছে যে ডু নট রিজেক্ট নাল। সো আমরা যদি ডেটার উপর বেস করে এমন কোনো কিছু পাই যে তার এগেনস্টে কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা ডু নট রিজেক্ট নাল করতেছি। তো তখন কি হইলো? এটা একটা কারেক্ট ডিসিশন। সো উপরের টেবিলে যেটা লিখে আছে কারেক্ট। আর যদি এমন হয় যে সে আসলে ইনোসেন্ট, বাট ডেটার ভুলের কারণে তাকে আমরা গিলটি বলে দিলাম এবং তাকে জেলে পাঠিয়ে দিলাম। সো ইনোসেন্ট ডিফেন্ডেন্ট জেলড। এবং এটা আরো সিভিয়ার হইতে পারে, যে যদি তাকে হচ্ছে আহ হ্যাং, মানে ফাঁসিতে ঝুলাতে হয়। সো সেই ধরনের কেসে সেটা আরো বড় একটা এরর হয়ে যাবে। সো এই যে ইনোসেন্ট ডিফেন্ডেন্ট জেলড হয়ে গেল, মানে নাল ট্রু, বা ট্রু নালটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। এই যে একটা কেস, এইটাকে বলা হয় টাইপ 1 এরর বা লেভেল অফ সিগনিফিকেন্স। এটাকে ডিফাইন করা হয় আলফা দিয়ে। ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ধরনের এরর গুলা খুবই মানে সাংঘাতিক। আমরা চাই না কোনো নিরীহ মানুষ আহ, জেলে চলে যাক বা আরো সিভিয়ার কোনো শাস্তি পাক। এবার আরো দুইটা সিনারিও দেখি, যে অ্যাকচুয়ালি নাল হচ্ছে ফলস, যে এটা আসলেই ফলস। সো যখন আমরা বলতেছি এটা ফলস, তার মানে হচ্ছে আমাদের অল্টারনেটটা ট্রু, তো ডিফেন্ডেন্ট ইজ গিলটি। এই ধরনের কেসে কি হচ্ছে, যে সে আসলে ফলস এবং তাকে আমরা রিজেক্ট করছি। সো নাল ফলস, সেই জন্য আমরা এটাকে রিজেক্ট করলাম। এই ধরনের কেসে আমরা বলতেছি এটা একটা ট্রু বা কারেক্ট সিনারিও। সো তখন আমরা কি করলাম? গিল্ট ডিফেন্ডেন্ট জেল, হুইচ ইজ এ কারেক্ট সিনারিও। এইটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার, যেটাকে ডিফাইন করা হয় 1 - বেটা দিয়ে। So, প্রথম দিকে হচ্ছে এই ধরনের নোটেশন মাথায় থাকবে না, থাকা উচিত না, বাট অন্তত জানা থাকা ভালো এরকম কিছু এক্সিস্ট করে। আর আরেকটা সিনারি হচ্ছে যে সে আসলে গিলটি, বাট তার এগেইনস্টে এনাফ স্ট্যাটিস্টিক মানে ডেটা পাওয়া যায় নাই বা এনাফ এভিডেন্স পাওয়া যায় নাই। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের আসলে নালটাকে রিজেক্ট করে দেওয়ার কোনো ওয়ে থাকলো না। তো যদিও নাল ফলস, আমরা সেটাকে ডু নট রিজেক্ট করে দিচ্ছি। তো এই ধরনের কেস আমাদের গিলটি ডিফেন্ডেন্ট ফ্রি হয়ে গেল, যেটাকে বলা হয় টাইপ 2 এরর, এবং এটাকে ডিফাইন করা হয় বেটা দিয়ে। সো এই ছিল হচ্ছে চারটা ডিফারেন্ট জিনিস। এখন আমাকে কেউ একজন বলেন যে এই যে দুইটা এরর ছিল এখানে, টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর, আমাদের কোনটা মিনিমাম রাখা উচিত? টাইপ 1 এরর। টাইপ 1 এরর, রাইট। মানে আলফাটাকে আমাদের যত কম রাখা যায় তত ভালো। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এখানে যে আমরা আলফা লিখলাম, পাশে যেটা আছে এই অ্যাকচুয়াল বরাবর, অ্যাকচুয়ালের রোটাতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 1 - আলফা।
আর অ্যাকচুয়ালের নিচেরটা বরাবর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে ওয়ান মাইনাস বিটা। সো এই দুইটা যোগ করলে মানে এই সেকেন্ড রো এর দুটাকে যদি আমি যোগ করে দিই আমি পাবো ওয়ান, মানে 100%। আর উপরের দুইটাকে যদি যোগ করে দিই সেক্ষেত্রে পাবো ওয়ান, মানে 100%। তার মানে হচ্ছে এটার সাথে এটা ডিরেক্ট রিলেশনশিপ আছে। এটাকে যদি আমরা কমাই এটা বাড়বে, আবার এটাকে যদি বাড়াই এটা কমবে। সিমিলারলি নিচেরটার মধ্যেও এরকম রিলেশনশিপ, একটাকে বাড়াইলে আরেকটা কমবে, একটাকে কমাইলে আরেকটা বাড়বে। সো আমরা যদি এই যে ইনোসেন্ট ডিফেন্ডেন্ট জেইল্ড বা টাইপ ওয়ান এরর, এই জিনিসটা যত মিনিমাম রাখতে পারবো আমাদের এই কনফিডেন্স লেভেল তত বাড়বে, যেটাকে আমরা ওয়ান মাইনাস আলফা বলতেছি। সো ইনোসেন্ট ডিফেন্ডেন্ট ফ্রি হওয়াটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যত মানুষকে ফ্রি করতে পারবো যাতে করে ফুল সাজা না পায়, সেটা তত ইম্পর্টেন্ট। কারণ কারণ হচ্ছে এইটা, কারণ এটার সাথে এইটার ডিরেক্ট রিলেশনশিপ, এটার সাথে এইটার কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ না। সো আর অপোজিটে হচ্ছে গিল্টি ডিফেন্ডেন্ট জেল। এখন কথা হচ্ছে গিল্টি ডিফেন্ডেন্ট ফ্রি হওয়ার চাইতে এটা সিভিয়ার ইস্যু। সো এইটা হয়তো দেখা যাবে যে আমরা যখন টেস্ট করব আপনারা আলফার ভ্যালু ফিক্স করার একটা জিনিস দেখবেন, যেটাকে আমরা বলি লেভেল অফ সিগনিফিকেন্স ডিফাইন করা। এবং সেটাকে নর্মালি 5% ধরা হয়। এবং যে ধরনের টেস্ট বা যে ধরনের এক্সপেরিমেন্ট খুবই সেন্সিটিভ, সে ধরনের কেসে দেখা যায় আলফার ভ্যালুকে 1% ধরে নেওয়া হয়। যে আমরা আসলে এই টাইপ ওয়ান এররকে 1% পর্যন্ত সহ্য করব, তার বেশি সহ্য করব না। তো আমাদের এক্সপেরিমেন্টে হয়তো 100টার মধ্যে একটা এরকম টাইপ ওয়ান এরর হইতে পারে, মানে আমি 1% বলতেছি। কিন্তু ধরেন আমরা সেটাকে কখনোই এরকম সহ্য করব না যে 30%, যে 100টার মধ্যে 30টি আমাদের আসলে এরকম টাইপ ওয়ান এরর হচ্ছে টেস্টের মধ্যে। তো সেই ধরনের ডেটা বা সেই ধরনের হাইপোথিসিস টেস্ট করা যাবে না। তো এইটা হচ্ছে মেইন কনসেপ্ট আলফা। আর নিচেরটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বা ওয়ান মাইনাস বিটা। ইন জেনারেল পাওয়ার বেশি থাকে, মানে কনফিডেন্স লেভেল আর পাওয়ার এগুলা বেশি থাকে। ধরেন এইটা নর্মালি থাকে হচ্ছে 80% বা 85%-এর মতো, এইটা নর্মালি থেকে 95% বা 99%-এর মতো। তো এই হচ্ছে ইন জেনারেল বিষয়গুলো। আমরা সামনে এই সবকিছু রিলেশনশিপটা এখন বোঝার চেষ্টা করবো। আম, আচ্ছা, এটা মাত্রই বললাম এই কথাটা। সো level of significance alpha is selected as minimum as possible to reduce type 1 error. It represents the maximum risk you are willing to take of rejecting null when it is true, মানে হচ্ছে টাইপ 1 error যেটা এখানে লিখে আছে। So ideally it is taken 0.1, 0.05, 0.01। সো 0.1 মানে হচ্ছে 10%, 0.05 মানে 5%, আর 0.01 মানে 1%। সো আসলে ধরেন আপনি রিগ্রেশন টেস্ট করতেছেন, সরি রিগ্রেশন অ্যানালাইসিস করতেছেন, তো সেখানে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট বরাবর হচ্ছে পি ভ্যালু দেয়, সাথে অ্যাসোসিয়েটেড প্রত্যেকটা রিগ্রেশন কোএফিসিয়েন্টে পি ভ্যালু দেয়। তো ওইটার সাথে হচ্ছে এই বিষয়গুলো মানে রিলেটেড। সো পি ভ্যালুটা যত কম হবে, ধরেন 0.01-এর চেয়ে কম, সো আমাদের জন্য সেই রিগ্রেশন কোএফিসিয়েন্ট তত ভালো। ব্যাপারটা হচ্ছে এটা এরকম। সো এখন আমরা দেখি আসলে পি ভ্যালুর ব্যাপারটা কি। হ্যাঁ, আচ্ছা তার আগে আমি একটু কিছু কোয়েশ্চেন নেই আগের স্লাইড পর্যন্ত। ওকে, সো এই পর্যন্ত আলোচনা শেষ। আচ্ছা, সো পি ভ্যালুর ব্যাপারটা কি। এখন ধরেন আমাদের নাল হাইপোথিসিসটা ট্রু। প্রথম স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে নাল হাইপোথিসিসটা ট্রু। তো এটা ধরে নিয়ে আপনি যে ডেটাটা অবজার্ভ করতেছেন, সেই অবজার্ভ ডেটাটা ট্রু হওয়ার প্রবাবিলিটি কেমন, এটা কি হাই নাকি লো। যদি এটা সিগনিফিকেন্সের লেভেলের, মানে সিগনিফিকেন্স লেভেলের চাইতেও লো হয়, সেক্ষেত্রে নাল হাইপোথিসিসটা আসলে ট্রু হওয়ার সম্ভাবনা খুবই কম। সো ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি নাল হাইপোথিসিসটা ট্রু, দেন আন্ডার দিস অ্যাজাম্পশন আমাদের ডেটাটা অবজার্ভ করার প্রবাবিলিটি কেমন। সো এখন আমরা প্লটটা দেখি। একটা প্লট আছে এখানে। সো এটা হচ্ছে নাল হাইপোথিসিসের ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো মানে ডেনসিটি প্লটগুলো যেমন দেখছিলেন আপনারা, জি জি প্লটও এরকম ভাবে চিন্তা করেন। সো এই ডিস্ট্রিবিউশনটা যদি নাল হাইপোথিসিসকে ক্যাপচার করে,
আর এটা যদি অন্য কিছুই ক্যাপচার করে, লেটস সে অল্টারনেটিভ হাইপোথিসিস। সো নাল হাইপোথিসিস বরাবর যদি এটা হয়ে যেত, ধরেন এটার উপরেই অল্টারনেটিভ হাইপোথিসিস, সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ওইটাই ট্রু। কিন্তু এই দুইটা যত দূরে যাবে, এখানে দেখেন কিছুটা এই পাশে চলে আসছে ডান দিকে, তো অল্টারনেটিভটা যদি ট্রু হয় সেক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউশন এরকম, আর নাটা যদি ট্রু হয় ওইটা ডিস্ট্রিবিউশন এরকম। সো ধরেন আমাদের যে মানে মানে কি বলে মিরপুরের বাচ্চাদের মোবাইল কনজাম্পশনের ডাটা ছিল, সো ওইটার যদি নালটা যদি ট্রু হইতো, ট্রু কি ছিল অল্টারনেটিভ, আমাদের নাল ছিল হচ্ছে 6 আওয়ার্স। সো 6 আওয়ার্স মানে তো এমন না যে মিরপুরের বাচ্চারা সবাই আসলে 6 ঘন্টাই ব্যবহার করে। এখানে কেউ কেউ হয়তো 4 ঘন্টা, কেউ কেউ হয়তো 8 ঘন্টা, কেউ কেউ 7 ঘন্টা। বাট মেইন কথা হচ্ছে এটা অ্যাভারেজ। সো এভারেজ 6 আওয়ার হইতে পারে, বাট এখানে যেহেতু ডানে বামে অনেক ভ্যালু আছে, সো এখানে একটা ডিস্ট্রিবিউশন থাকবে। সো ওই ডিস্ট্রিবিউশনটাই মনে করি এটা। সো 6 আওয়ার ধরে নিই, ওইটার ডিস্ট্রিবিউশনটা যদি এরকম হয়, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন। এইটা যদি হয় 6 আওয়ার এভারেজের যে ডিস্ট্রিবিউশন সেটা, এইটুকু ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। ওকে। সো এইটা যদি ক্লিয়ার হন, তাহলে আরেকটা জিনিস মানে কনসিডার করেন, যে আসলে এটা 6 ঘন্টা না, ওইটা অন্য কোনো ভ্যালু, এবং সেই ভ্যালুটা মনে করেন 8 ঘন্টা। সো আমি ধরে নিচ্ছি তাহলে অল্টারনেট হাইপোথিসিসটা বোঝানোর খাতিরে এখন ধরে নিচ্ছি যে ওইটা 6 ঘন্টা না, ওইটা 8 ঘন্টা। সো যদি ওইটা ট্রু হয়, 8 ঘন্টাটা যদি ট্রু হয়, সেক্ষেত্রে ওইটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এইটা, পাশের যেটা। ঠিক আছে? সো এইটা আমাদের কাছে অজানা, বাট এটা আমরা ধরে নিচ্ছি আমাদের ডেটাটা হচ্ছে এরকম। সো আমাদের ডেটাটা অল্টারনেটের ইকুয়াল। সো এটা আসলে 6 ঘন্টা না, এটা 8 ঘন্টা, এরকম ধরে নিচ্ছি। সো যদি তা হয়, আমরা একটু ফিগারটা খেয়াল করে এখানে কি কি আছে। এখানে হচ্ছে ট্রু নেগেটিভ 1 - আলফা। সো 1 - আলফা মানে কি ছিল? এটা মানে ছিল যে নাল হাইপোথিসিসটা ট্রু, তাকে আমরা রিজেক্ট করি নাই, এটা ছিল সেইটা। এখানে লিখছে ট্রু পজিটিভ 1 - বিটা, এটা মানে কি ছিল? এটা মানে ছিল অল্টারনেটিভ নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিছি, এবং অল্টারনেটিভটা ট্রু। সো এই দুইটা হচ্ছে আমাদের ট্রু কেস। এই হোয়াইট পার্টটা হচ্ছে আমাদের ট্রু কেস, একটু হ্যাশ যেটা, অ্যাশ কালার যেটা, এটা হচ্ছে আমাদের ট্রু। সো বাকি যে ব্যাপারগুলো আছে ওভারলে হয়ে আছে, যে কিছু জিনিস ওভারলে করা আছে, সো এই পার্টটা দেখেন দুইটা জায়গায় কভার করছে। একটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস, এই জায়গাটাও কভার করছে এই এরিয়াটা, আবার এই জায়গাটাও কভার করছে এই এরিয়াটা। তো এটাকে বলা হচ্ছে বিটা বা টাইপ 2 এরর। আর তাহলে আমাদের টাইপ 1 এরর কোনটা থাকতেছে? টাইপ 1 এরর থাকতেছে হচ্ছে এইটা, একদম এই পাশ থেকে এই পর্যন্ত। তো কথা হচ্ছে যে মানে আলফা এরকম কেন? তো দেখেন আমি যদি উপর দিকে যাই টেবিলের মধ্যে, আলফা ছিল হচ্ছে রিজেক্ট করে দিচ্ছি, ডিসিশনটা হচ্ছে রিজেকশন, বাট অ্যাকচুয়ালি সে ট্রু। সো আমাদের এই রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি সে ট্রু, কোথায় গেল? অ্যাকচুয়ালি সেটা ট্রু, নাল ইজ ট্রু, বাট তাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি এই, এই যে এই কাট পয়েন্ট থেকে এই পাশের সবটুকু, সবটুকু। ঠিক আছে? সো যখন এই পজিশনে কোনো জিনিস আসতেছে সেটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। এখন কথা হচ্ছে এই কাট পয়েন্টটা কিভাবে আমি ডিফাইন করলাম। সো এই ডিফাইনটাই কিন্তু আমি বলতেছিলাম যে আমরা আসলে 5% ধরবো, নাকি 10% ধরবো, নাকি 1% ধরবো। এখন দেখেন, যখন এইটাকে আমি 5% ধরতেছি, লেটস সে এইটা 5%, এই পয়েন্টে, এই পয়েন্টটা হচ্ছে 5%। এটার মানে হচ্ছে এই যে এরিয়াটা এখান থেকে একদম এই পর্যন্ত, নালের যে এরিয়াটা, এই কাট পয়েন্ট থেকে নালের যে এরিয়াটা অল্টারনেটের মধ্যে পড়ছে, সেটাকে আমি বলতেছি টাইপ 2 এরর। সো টাইপ 2 এররটা যত মিনিমাম থাকবে তত ভালো হবে। সো পি ভ্যালুটা দেখা যাচ্ছে যে, সরি, সো আলফার ভ্যালুটা দেখা যাচ্ছে যে এখানে যদি হয়, সো আমার ধরেন নালের ডিস্ট্রিবিউশন এইটা, so এখন আমার পি ভ্যালু যদি এইটার আরো এই পাশে চলে আসে,
তার মানে কি, আমি যদি এটাকে ট্রু ধরি এটা ভুল হয়ে গেল না? মানে খুবই এক্সট্রিম একটা ভ্যালু, বাট এক্সট্রিম ভ্যালু হওয়ার পরও আমি এইটাকে ট্রু বলে নিচ্ছি, সেটা কি ভুল হয়ে গেল না? আমি যদি উপরেরটা দেখি, দেখেন, so এটা ধরেন এই জায়গাটায় পি ভ্যালু, অবজার্ভ ভ্যালুটা এখানে, এখানে এখানে হচ্ছে আমাদের অবজার্ভ ভ্যালু, এখানে আমাদের পি ভ্যালু, বাট আমাদের লাইকলি অবজারভেশন হচ্ছে এই জায়গায়। সো আমাদের পি ভ্যালুটা যদি এই পয়েন্টের ডানে চলে যায়, মানে যে গ্রিন কালার যে এরিয়াটা আছে, এই এরিয়াটায় যদি আমাদের অবজার্ভ ভ্যালু চলে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিব। মানে হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশনটা আছে, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে আসলে এই পয়েন্টটা হওয়ার প্রবাবিলিটি খুবই কম, মানে খুবই চান্স নাই বলতেই চলে। সো এটা হচ্ছে অন্য কোনো জায়গায় হইতে পারে, যেটাকে আমরা অল্টারনেট ধরতেছি, সেই জায়গাটায় হওয়ার চান্স বেশি। সো এইটাই আসলে এখানে আছে ওভারলে, যেটা আমরা ধরেন ক্যালকুলেট করলাম এস্টিমেটরটা, ভ্যালুটা এখানে আসলো, দেন আমরা আসলে ধরে নিব যে আসলে হ্যাঁ ঠিক আছে, নাল ট্রু, মানে নাল নট রিজেক্টেড এইখানে। তারপর মনে করি এখানে আসলো, সেক্ষেত্রে আমরা বলতেছি নাল নট রিজেক্টেড। এখানে আসতেছে, তখনও বলছি নাল নট রিজেক্টেড। যখনই এই আলফাটা ক্রস করে যাচ্ছে, মানে এই এরিয়াটা হচ্ছে মনে করেন 5%, যখন এখানে চলে যাচ্ছে, তখনই আমরা বলতেছি যে না, নাল ট্রু হইতে পারে না, আমাদের রিজেক্ট করতে হবে। সো দেখেন, এটা কিন্তু এই জায়গায় এই ডিস্ট্রিবিউশনের খুব কাছাকাছি, এটা হচ্ছে ধরেন মিডিয়ান ভ্যালুটা এই জায়গায়। সো এই বরাবর মনে করেন এই জায়গাটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, আর নালের মিডিয়ান ভ্যালুটা লেটস এই জায়গায় ছিল। সো যত এই সেন্ট্রালটার থেকে দূরে যাচ্ছে, ততই নালের, সরি অল্টারনেটের কাছাকাছি যাচ্ছে। কথা হচ্ছে কোন জায়গাতে গেলে আমরা আসলে ধরে নিব যে এটা আসলে এই এরিয়াটার মধ্যে পড়ছে, এই এরিয়াটার মধ্যে না। সো যত এদিকে যাচ্ছি, একটা সার্টেন এরিয়ার মানে কাট পয়েন্টের পরে আমরা বলবো যে ঠিক আছে, এখানেই আমরা বলতেছি যে এটা আসলে আর এই জায়গাতে নাই, এটা এখানে চলে গেছে। সো এটা এখানে হইতে পারে, আবার এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। এক্স্যাক্টলি কোন জায়গায় হবে সেটা ডিপেন্ড করতেছে আমার সিগনিফিকেন্স লেভেলের উপর। সো আমি যদি সিগনিফিকেন্স লেভেলটা এই জায়গায় ফিক্স করে নেই, বা 5%-এ ফিক্স করে নেই, 5% মানে হচ্ছে এই এরিয়াটা পুরা নাল হাইপোথিসিসের যে এরিয়া আছে তার মাত্র 5% কভার করে। যদি এরকম হয় এইটুকু এরিয়া, সেক্ষেত্রে যখনই ভ্যালুটা এইখানে চলে আসবে, টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু যখনই এই পাশে চলে আসবে, তখন আমরা নালকে রিজেক্ট করে দিব এবং ধরে নিব এবং ডিসাইড করব যে অল্টারনেটটা তাহলে ট্রু। কিন্তু যখনই ধরেন আলফার চেয়ে বড়, মানে এইখানে না, এই পাশে, তো তখন যদি এই পাশে যদি হয়, তাহলে ধরেন এখান থেকে কেটে একদম এই পর্যন্ত যদি একটা এরিয়া আমরা ড্র করি, সেই এরিয়াটা 5%-এর বড় হবে, হইতে পারে 8%, হইতে পারে 11%। সো সেক্ষেত্রে কিন্তু আমরা এই নালকে ট্রু ধরবো না। সো এরিয়ার কনসেপ্টটা থেকে আসলে এই 5%, 10% এগুলো আমি বলতেছি। সো আমি আবার বলি যে এখানে আমরা প্রথমে যেটা করব, ডেটা কালেক্ট করব স্যাম্পলিং করার মাধ্যমে বা যে কোনোভাবে হোক। তারপরে সেখান থেকে একটা টেস্ট স্ট্যাটিস্টিক, সরি হাইপোথিসিস ডিফাইন করব। ডিফাইন করার পরে আলফাটা আমরা স্পেসিফাই করব যে আমরা 5%-এ টেস্ট করতেছি নাকি 1%-এ টেস্ট করতেছি, এবং সেটা কেন করতেছি, এই কাট অফ পয়েন্টটার জন্য, যে ঠিক কোন পর্যন্ত আমরা ধরে নিব যে এর এই পাশে থাকলে নাল ট্রু, এবং এর অন্য পাশে চলে গেলে অল্টারনেট ট্রুতে চলে যাচ্ছে, বা মানে অল্টারনেট ট্রুতে তো যাবে না, নালটা রিজেক্ট হয়ে যাবে। সো এই প্লটটার মধ্যে সেটা দেখানো যাচ্ছে। আমরা যদি উপরেরটা দেখি, উপরে না নিচে আরেকটা আছে। তো এখানে এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে রাইট টেইলড, লেফট টেইলড, আর হচ্ছে টু টেইল টেস্টের ব্যাপারগুলো। তো নিচেরটা প্রথমে দেখি। ধরেন আপনি এরকম টেস্ট করতে চাচ্ছেন যে এভারেজ ভ্যালু মিউ, সেটা নট ইকুয়াল টু মিউ নট, এটা হচ্ছে আপনার অল্টারনেট হাইপোথিসিস। এই অল্টারনেট হাইপোথিসিস থেকে আপনি এরকম একটা টেস্ট স্ট্যাটিস্টিকের ফিগার পাচ্ছেন। এখানে মেইনলি টি টেস্টের যে ফিগারটা সেটা দেখানো হচ্ছে। তো এখানে আপনি যে এস্টিমেটরটা পাচ্ছেন, সেটার অ্যাসোসিয়েটেড টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু যদি এই এরিয়াতে পড়ে, মানে হচ্ছে ধরেন জিরোতে আছে,
সেক্ষেত্রে আপনি নালকে রিজেক্ট করতে পারবেন না। তারপর মনে করেন তারপর মনে করেন এখানে আছে ভ্যালুটা এই জায়গায়, টি এর চেয়ে ছোট আবার জিরোর চেয়ে বড়, সো এখানে আপনি রিজেক্ট করতে পারবেন না। একদম কাছাকাছি চলে গেছে এখানে, তখনও আপনি রিজেক্ট করতে পারবেন না। আপনাকে রিজেক্ট করতে হবে এক্স্যাক্টলি কখন? যখন এই একদম গ্রে এরিয়াটায় চলে যাচ্ছে, খুবই আনলাইকলি একটা জায়গায় চলে গেছে, অ্যাজিউমিং দ্যাট নাল ইজ ট্রু। সো যখন এরকম একটা জায়গায় চলে যাচ্ছে আমাদের টেস্টিস্টিকের ভ্যালুটা, তখনই আমরা এই নালটাকে, নাল যে স্টেটমেন্টটা ছিল সেটাকে রিজেক্ট করে দিচ্ছি এগেনস্ট দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। সো খেয়াল করেন, এখানে টু টেল ওয়ান টেলের যে ফিগারগুলো আছে এখানে খেয়াল করেন, এটা হচ্ছে লেফট, মানে লেফট টেল, যেটা ওয়ান টেল টেস্টের লেফট টেল ভার্সনটা। তো লেফট টেল কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে যে লেফট সাইড আছে, লেফট সাইডে অ্যাকচুয়ালি আমাদের এই রিজেকশন রিজিয়নটা, মানে আমরা রিজেক্ট করব শুধুমাত্র এই পাশের এরিয়াটা 5%-এর ছোট হইলে। তো আমাদের ধরেন টেস্ট থেকে ভ্যালু যদি আলফার, আলফা ধরেন এখানে 1.96, লেটস সে -1.96, তো আমাদের ভ্যালু যদি -2.1 হয়, সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিব এবং এইটাকে অ্যাকসেপ্ট করে দেবো, যে আমরা বলবো যে হ্যাঁ আসলেই মিউ নটের চেয়ে মিউটা ছোট। আর অপোজিটে রাইট টেল টেস্টের ক্ষেত্রে এই রিজেকশন রিজনটা হচ্ছে রাইট সাইডে, এবং এখানে হাইপোথিসিসটা হচ্ছে মিউ ইজ গ্রেটার দেন মিউ নট, আর নাল হাইপোথিসিস মানে অল্টারনেট হচ্ছে মিউ ইজ গ্রেটার দেন মিউ নট। এবং এক্ষেত্রে ধরেন এই ভ্যালুটা হচ্ছে 1.96। তো আমাদের যদি ভ্যালু আসে, টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু যদি আসে 2.2, সো এটা জিরো, লেটস এটা ওয়ান, এটা টু, এটা যদি 1.96 হয়, এটা যদি হয়, আচ্ছা উল্টা বলছি, হ্যাঁ এটা ওয়ান, এটা 1.96, এখানে ধরেন টু, আমার টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু যদি ক্যালকুলেট করে পাই টু, সেক্ষেত্রে এই ভ্যালুটা পড়বে এই জায়গায়, এই রিজেকশন রিজিয়নে। তো যেহেতু ওই ভ্যালুটা তখন রিজেকশন রিজিয়নে চলে যাচ্ছে, আন্ডার দিস, মানে এটা হচ্ছে নাল হাইপোথিসিসের ডিস্ট্রিবিউশন, মানে ডেটার ডিস্ট্রিবিউশন অ্যাজিউমিং দ্যাট নাল হাইপোথিসিস ট্রু। সো এই অ্যাজাম্পশনের উপর বেস করে যে ডিস্ট্রিবিউশনটা আসছে ওইটার মধ্যে যদি আমার ডেটাটা এইখানে থাকে, এটা খুবই আনলাইকলি যে এটা আসলে এই ডিস্ট্রিবিউশনের অংশ, হইতে পারে এই ডেটাটা আসলে অন্য কোনো ডিস্ট্রিবিউশনের অংশ, যেটা আমরা এখানে দেখছিলাম এরকম। সো আমি এখন আবার এটা বুঝাই, যে নাল অ্যাজুম করে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা আসতেছে, হ্যাঁ, সেখানে ধরেন এই জায়গাটা থাকলে ডাটাটা খুবই লাইকলি, কিন্তু যতই এই পাশে যাচ্ছে বা এই পাশে যাবে, এটা আসলে একটা ওয়ান টেল টেস্টের গ্রাফ দেওয়া হয়েছে এখানে বোঝানোর জন্য, যত ডান পাশে যাচ্ছে ততই কিন্তু ওই ডেটা পয়েন্টটা নালের যে ডিস্ট্রিবিউশন আছে সেটার মধ্যে পড়তেছে, তত আনলাইকলি হয়ে যাচ্ছে। একটা সার্টেন পয়েন্ট পরে গিয়ে এটা আসলে যে এই জায়গায় থাকবে তার প্রবাবিলিটি খুবই কম, খুবই আনলাইকলি। এবং দেখেন এই পয়েন্টটা কিন্তু যত না এই জায়গার কাছে, তার চেয়ে বেশি এইখানের কাছে, এই পয়েন্টের কাছে। তো তার মানে আসলে আমরা যদি এটাকে রিজেক্ট করে দেই, তখন আসলে এটা ট্রু হওয়ার প্রবাবিলিটি বাড়তে থাকবে। তো যত এখানে রিজেক্ট করব তত এটা বাড়বে। ব্যাপারটা মানে সরি, এটা রিজেক্ট করে দেওয়া মানে হচ্ছে এটা ঠিক থাকতেছে, এটা ট্রু হচ্ছে। তো এইভাবে আসলে এই কনসেপ্টের উপরে দাঁড়ায় আছে যে পি ভ্যালুটা কত হইলে আমরা মানে এটা এটা নাল হাইপোথিসিস রিজেক্ট করব নাকি নট রিজেক্ট করব। সো এখন আমরা আবার ডিসিশনটায় যাই। ইফ পি ইজ লেস দেন অর ইকুয়াল টু আলফা, রিজেক্ট নাল। কেন? বিকজ হচ্ছে যখন পি ভ্যালুটা, সরি, পি ভ্যালুটা আসলে এটার চেয়ে ছোট হবে, তার মানে হচ্ছে এরিয়াটা ততই কম, ততই শেডি হয়ে যাচ্ছে। সো ধরেন এই যে পুরা এরিয়াটা, এই এই পুরা এরিয়াটা যদি 5% হয়, এই এরিয়াটা ধরেন পি ভ্যালু, মানে পি ভ্যালুর অ্যাসোসিয়েটেড টেস্টিংটা এখানে, so এই এরিয়াটা ধরেন 30%, সরি 30 না 3%, সো 5% এইটা, 3% এইটা, সো পি ভ্যালুটা আলফার চেয়ে ছোট হয়ে গেছে, এবং এটা তাহলে এই জায়গাতে, এই পয়েন্টটাতে। তো সেই জন্য আমরা ডিসিশন নিচ্ছি যে নালটাকে আসলে রিজেক্ট করে দিতে হবে। বিকজ আমরা যে ডেটা পাচ্ছি, যে এভিডেন্স পাচ্ছি, এভিডেন্সের উপরে যে পয়েন্টটা পাচ্ছি, ধরেন টেস্টিক পয়েন্টটা এখানে, সেটা আমাদের নাল হাইপোথিসিসের গ্রাফে যে এরিয়াটা দিচ্ছে, মানে পি ভ্যালুটা যেটা দিচ্ছে সেই এরিয়াটা
সিগনিফিকেন্স লেভেলের যে এরিয়াটা আছে তার চেয়ে ছোট, মানে এটা আসলে এই পাশে চলে গেছে। এইটা ছিল কাট অফ পয়েন্ট, এটা এই পাশে চলে গেছে, এরিয়াটা ছোট হয়ে গেছে। সো আমাদেরকে এটা রিজেক্ট করে দিতে হবে এগেনস্ট দিস অল্টারনেট হাইপোথেসিস। তো এই পুরো জিনিসটাই এখানে ছোট করে লেখা আছে, যে যদি পি এর চেয়ে আলফা মানে ছোট হয় বা ইকুয়াল হয় সেক্ষেত্রে রিজেক্ট নাল, আদারওয়াইজ ফেইল টু রিজেক্ট নাল। এই ছিল এই পি ভ্যালুর কনসেপ্ট। সো মানে আর আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে বইয়ের ভাষায় এটা ডেফিনেশনটা কি, কোথায় গেল ডেফিনেশনটা? বইয়ের ভাষায় ডেফিনেশন হচ্ছে the p-value represents the conditional probability that we would arrive at our results or more extreme results given that the null hypothesis is true. তো আমাদের সবকিছুই মানে ম্যাথমেটিক্যাল যত বিষয়গুলো এখানে আছে সবটাই ডিপেন্ড করতেছে নাল হাইপোথিসিসের ডিস্ট্রিবিউশনের উপরে, যে আমরা এখানে এই ডিস্ট্রিবিউশনের যে পয়েন্টটাতে আমাদের ডেটা পাবো এই গ্রাফটাতে এক্স অ্যাক্সিসে, সেই পয়েন্টটা যদি একটা সার্টেন কাট অফ পয়েন্টের ডানে থাকে বা রিজেকশন রিজিয়নে পড়ে, সেক্ষেত্রে আমরা এটাকে রিজেক্ট করে দিব। আদারওয়াইজ আমরা এটাকে নট রিজেক্ট করবো, বা আমাদের কাছে এনাফ এভিডেন্স নাই টু রিজেক্ট দিস নাল হাইপোথিসিস। এই হচ্ছে পুরা পি ভ্যালুর ব্যাপারটা। এখন কোয়েশ্চেন করেন, আদারওয়াইজ এটা কিন্তু ক্লিয়ার হবে না। ওকে, সো কথা বলতেছিলাম হচ্ছে এই ভ্যালুগুলো আসলে কি। এখানে টি টি টি- এইটাকে যদি আমি আর টি স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন কল্পনা করি, নাল হাইপোথিসিসটা লেটস সে, নাল হাইপোথিসিস যে অবজারভেশন আছে তারা টি ডিস্ট্রিবিউশন ফলো করে লেটস সে, বা জেড ডিস্ট্রিবিউশন ফলো করে, যে কোনো ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে। ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা সামনে কথা বলবো। তো সেই ডিস্ট্রিবিউশনের এই বরাবর এখানে তো কিছু ভ্যালু আছে, এখানে হয়তো কিছু দেখাচ্ছে না কারণ এটা একটা জেনারেল গ্রাফ, বাট এখানে কিছু ভ্যালু থাকবে। সেই ভ্যালুগুলো হইতে পারে 0 1 2, -1 -2, বা হইতে পারে সবগুলাই জিরো, বা সরি সবগুলাই জিরোর চেয়ে বড়। তো ডিপেন্ড করে কোন ডিস্ট্রিবিউশন। বাট মেইন কথা হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর একটা কাট অফ পয়েন্ট থাকবে, যার চেয়ে বেশি হইলে আমরা নালকে রিজেক্ট করে দেব, যার চেয়ে কম হইলে রিজেক্ট করব না। তো সেই ভ্যালুটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্ষেত্রে এই গ্রাফটার ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে এই জায়গাতে আমরা ধরে নিছি, এইখানে আমাদের সেই ক্রিটিক্যাল ভ্যালুটা। কারণ এটা কেন ক্রিটিক্যাল ভ্যালু, বিকজ আমরা যে আলফাটা ধরে নিছি 5%, এক্স্যাক্টলি এই পয়েন্টটাতেই বরাবর যে এরিয়াটা আছে সেই এরিয়াটা 5%। সো এটা যদি একটা জেড স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন হইতো, সেক্ষেত্রে এই ভ্যালুটা হইতো খুব সম্ভবত টু টেইলডের ক্ষেত্রে 1.96। ওয়ান টেইলের ক্ষেত্রে কত আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট টু টেইলডের ক্ষেত্রে সেই ভ্যালুটা হইতো 1.96। সো এটা যেহেতু ওয়ান টেল টেস্ট, তো সেজন্য আমি এজিউম করে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে 1.96। সো এই পয়েন্টটাতেই আমি যদি বরাবর এখানে কেটে দিয়ে এই এরিয়াটা কল্পনা করি, সেটা হচ্ছে 5%। এখন আমার অবজার্ভ যে ডেটা, সেইটার জন্য যে টেস্ট স্ট্যাটিস্টিক আমরা পাচ্ছি, সেইটা যদি ধরেন এখানে থাকে, তাহলে আমরা এই জায়গাটাতে নট রিজেক্ট করব। তো আমি একটা পেপার কিছুক্ষণ আগে বের করছিলাম, সেখানে যদি যাই, সেখানে দেখেন এই যে অনেকগুলো ভ্যালু এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে -3.76। সো আচ্ছা, আরেকটা হচ্ছে 1.307। সো 1.307টা কিন্তু রাফলি 1.96 হচ্ছে অবভিয়াসলি ছোট। সো যেহেতু এটা ছোট, দেখেন এটার পি ভ্যালুটা কত আসছে, 0.196। সো তার মানে এটা কিন্তু অবভিয়াসলি 0.5-এর চেয়ে বড়। কেন 0.5-এর চেয়ে বড় হইলো, সরি 0.05-এর চেয়ে বড় হইলো কেন? কারণ এই 1.307 যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হয়তো এইখানে। তো সে যে এরিয়াটা কভার করছে, সেই এরিয়াটা হচ্ছে, সরি, সেই এরিয়াটা হচ্ছে 19.6%। ওই জন্য আমি আসলে মানে 5%-এর চেয়ে যেহেতু এটা বড়, সেই জন্য এখানে কিন্তু এই যে দেখেন স্টার, ডাবল স্টার দেওয়া আছে। এই স্টার গুলো মিনিং হচ্ছে এই এই একটা স্টার মানে হচ্ছে 5% লেভেল, 5% লেভেলে, দুইটা স্টার মানে হচ্ছে 1% লেভেলে সিগনিফিক্যান্ট।
তো এখানে মনে হয় এগুলো লিখে নাই, বা লিখছে নিচে, যাও, স্ক্রিনশটটা তো আসেনি। So, এইখান থেকে আসলে আমরা ওই প্র্যাকটিক্যাল জিনিসগুলো, ডেটাগুলো দেখলাম। তো আশা করি এইটা নিয়ে খুব একটা সমস্যা নেই, আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন হচ্ছে এটার সাথে আরো ভালোভাবে রিলেট করতে পারবো। আর এখানে হচ্ছে দেখতেছিলাম হচ্ছে ওয়ান টেল টু টেল এর মধ্যে কিরকম হয় ফিগার ওয়াইজ। সো এখানে দেখেন, টি আলফা যে ভ্যালুটা ওয়াই, এই এক্সিস বরাবর, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালুর ডান পাশে যে শেডেড রিজিয়নটা আছে এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন, এরিয়াটা হচ্ছে আলফা। সো আমাদের এরিয়াটা যদি যে ক্যালকুলেট করব, ক্রিটিক্যাল আমরা যে ক্যালকুলেটেড টেস্ট স্ট্যাটিস্টিক পাবো, সেটার জন্য যে ভ্যালু পাবো, সে যদি এই জায়গাটায় থাকে, তাহলে অ্যাসোসিয়েটেড এরিয়াটা আলফার চেয়ে ছোট হবে না। সো মনে করেন আলফার ভ্যালু 0.05, পি ভ্যালু আসলো 0.01, তো সেক্ষেত্রে এই নালটাকে রিজেক্ট করতে হবে এবং অল্টারনেটকে ট্রু ধরে নিতে হবে। কিন্তু টু টেলডের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট, আমাদের যেহেতু ডিরেকশন দেওয়া নাই, সেটা হইতে পারে ডিফারেন্সটা এই পাশে, হইতে পারে ডিফারেন্সটা এই পাশে। সো পজিটিভ ডিফারেন্সও থাকতে পারে, নেগেটিভ ডিফারেন্সও থাকতে পারে। সো যেমন এখানে নেগেটিভ ডিফারেন্স বা লোয়ার দেন সামথিং, এখানে হচ্ছে পজিটিভ বা গ্রেটার দেন সামথিং। সো ওয়ান টেলডের ক্ষেত্রে ডিরেকশন আছে, বাট টু টেলডের ক্ষেত্রে ডিরেকশন নাই, সেই জন্য এই পাশেও ক্রিটিক্যাল রিজন হাফ, এই পাশে ক্রিটিক্যাল রিজন বাকি হাফ। সো আমরা যদি আলফা ধরে নেই, আলফার অর্ধেক এই পাশে থাকবে, আলফার বাকি অর্ধেক এই পাশে থাকবে। এটা হচ্ছে টু টেলডের কনসেপ্ট। সো টু টেলডের জন্য দেখবেন, আমি যদি টেবিলটা বের করি, একটা টেবিল বের করছিলাম জাস্ট দেখানোর জন্য। দেখেন, টু টেইলের জন্য আলাদা একটা রো দিছে এবং ওয়ান টেইলের জন্য আলাদা একটা রো রাখছে। এখানে দেখেন, টু টেল ডিস্ট্রিবিউশনে, এটা বড় হয় না, টু টেইলের জন্য 5% লেভেলের জন্য যেই ক্রিটিক্যাল ভ্যালুগুলো এখানে লিস্ট করে রাখছে বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমে, ওয়ান টেইলের জন্য 25% লেভেল, সরি, 5% লেভেলে অন্য কিছু ভ্যালু এখানে লিস্ট করে রাখছে। সো এটা এটা নিয়ে সামনে দেখবো, বা এটা না দেখলেও চলবে, কারণ আমাদেরকে আসলে ডিরেক্ট ক্যালকুলেট করে দেয়, এইভাবে বের করা লাগে না। বাট মেইন কথা হচ্ছে, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু এই পাশে থাকলেও রিজেক্ট হওয়ার চান্স আছে, মানে রিজেক্ট করতে হবে, আবার এই পাশে থাকলেও রিজেক্ট করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এইখানে থাকলে রিজেক্ট করতে হবে না, কারণ আমাদের রিজেকশন রিজনটা এইদিকে, সিমিলারলি এখানে। আর এটা হচ্ছে, এটা বোঝানোর জন্য যে স্যাম্পল সাইজটা কতটুক ইম্পর্ট্যান্ট, যে আমরা যদি স্মল স্যাম্পল নিয়ে কাজ করি, আমাদের টেস্টের পাওয়ার কম থাকবে। যেমন এখানে স্মল স্যাম্পল সাইজ হচ্ছে 30 নিয়ে কাজ করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার টাওয়ার তারপর আলফা সবকিছুই খুবই কম। তো এই গ্রাফটা আসলে বোঝানোর কিছু নেই, মেইন কথা হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ যত বেশি থাকবে, আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মধ্যে কনফিডেন্স তত ভালো থাকবে। সো স্যাম্পল সাইজ কম নিলে হয়তো আমাদের প্যারামেট্রিক টেস্ট না করে নন প্যারামেট্রিক টেস্ট করা উচিত। So, আমরা এখন দেখি টেস্টের বিভিন্ন টাইপ আছে। স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মেইন দুইটা টাইপ আছে, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। এখন প্যারামেট্রিক টেস্টগুলো সবাই ইন জেনারেল ইউজ করে, কিন্তু এরা হচ্ছে অনেক বেশি অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে। কারণ অনেক ডিস্ট্রিবিউশনাল অ্যাজাম্পশন থাকবে, লাইক এটাকে অমুক ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে, এটা ডেটা টাইপ এরকম হইতে হবে, এরকম নানান ধরনের ডিস্ট্রিবিউশনাল অ্যাজাম্পশন থাকবে। তারপর দেখা যাবে যে হোমোজেনাস হইতে হবে কয়েকটা গ্রুপের মাঝে কম্পারিজন করতে চাইলে। তো এরকম এত অ্যাজাম্পশন ফলো করে টেস্ট করাটা টাফ। তো সেজন্য রিসার্চাররা হচ্ছে নন প্যারামেট্রিক কিছু টেস্ট ডেভেলপ করছে, যেগুলো আসলে জাস্ট এইটার মানে ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করতে পারে। সমস্যা হচ্ছে এগুলোর পাওয়ার কম থাকে। লাইক পাওয়ার বলতে যেটা বুঝাচ্ছি, আমি যদি উপরে যাই, এই টেবিলটা আসলে বোঝানোর জন্য ইজি। পাওয়ার মানে কি ছিল? পাওয়ার মানে ছিল এইটা, যে গিলটি ডিফেন্ডেন্টকে আমরা জেল দিব, লাইক আমরা আসলে এই ট্রু অল্টারনেটটাকে আমরা আসলেই সত্যিকার অর্থে রিজেক্ট করতে পারতেছি, মানে সরি, নালটাকে আমরা সত্যিকার অর্থে রিজেক্ট করতে পারতেছি। সো ওইরকম কেসে আমাদের সেটা স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বলতেছি। তার মানে আমরা আসলে ট্রু যে রিসার্চ আউটকাম,
সেটাকে আমরা ট্রুলি ক্যাপচার করতে পারতেছি। সো এটা যত ভালোভাবে পারতেছি সেই জিনিসটা আসলে বেশি পারা যায় প্যারামেট্রিক টেস্টে। বাট প্যারামেট্রিক টেস্ট হচ্ছে খুবই এজাম্পশন হেভি, এজাম্পশনের উপর বেশি ডিপেন্ড করে থাকে। তো সেই জন্য দেখা যায় যে আসলে ডিপেন্ড করে যে আমাদের আসলে কোনটা ব্যবহার করা উচিত, এটা নাকি এইটা। এবং সেটা সিচুয়েশন, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস ইত্যাদি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমরা হচ্ছে সামনেই সবগুলোর এক্সাম্পল একটা একটা করে দেখবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, কখন কোনটা ইউজ করতে হয়, এই বিষয়গুলো সামনে আসবে।